তিস্তা বাঁচানোর স্লোগানে উত্তাল উত্তর জনপদ। পানির ন্যায্য হিস্যা দেয়া সহ ভারতকে দাদাগিরি বন্ধের আহ্বান ফখরুলের। এবারের নির্বাচনে কেউ বাড়তি সুবিধা পাবে না ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোট বিলম্বিত হলে ষড়যন্ত্র বাড়বে বললেন তারেক। এ সপ্তাহে নতুন দলের দায়িত্ব নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন উপদেষ্টা নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ হচ্ছে নতুন সংগঠনের। এবং রমজান ঘিরে সুলভ মূল্যে চাল বিতরণ করবে সরকার। রাজস্ব বাড়াতে নতুন করদাতা খুঁজে বের করতে ডিসিদের নির্দেশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে পানির ন্যায্য হিস্যা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচিতে উত্তাল তিস্তা পার। সোমবার কর্মসূচি উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতকে এত সুবিধা দেওয়ার পরও তিস্তার এক ফোঁটা পানিও আনতে পারেনি আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব চাইলে ভারতে দাদাগিরি বন্ধ করতে হবে। প্রতিনিধিদের তথ্য আরও জানাচ্ছেন আফরিন পপি। জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তাপাড়ের ১১টি স্থানে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কর্মসূচির ডাক দেয় তিস্তা নদী রক্ষা আন্দোলন। তিস্তাপাড়ের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় একসঙ্গে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। ৪৮ ঘণ্টার কর্মসূচির প্রথম দিন সকাল থেকে নির্দিষ্ট পয়েন্টে দলে দলে ছুটে আসতে থাকেন হাজারো মানুষ। নদী বাঁচাও আন্দোলন দীর্ঘদিন ধরে আমাদের এই অঞ্চলের মানুষের একটি যৌক্তিক দাবি। এই তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই আমরা বাস্তবায়ন চাই। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের সরকার আসলো, প্রথম দিকে সবাই ভাবলো যে ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং তিস্তার পানি বোধহয় এবার পাই যাবে। লবডঙ্ক। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তার আগে তিস্তার পানি দেন। সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো, আমাদের অধিকারগুলো আদায় করে নেব। তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা সহ অভিন্ন নদ নদীর পানি বন্টন নিয়ে ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নেওয়া হবে না। আমরা চাই, আমাদের দাবি তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই। আন্তর্জাতিক আইন অনুসরণ করে পানির ন্যায্য হিস্যা আদায়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ভারতের সঙ্গে আলোচনায় বসার দাবি জানান গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি। বন্টন করার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা বলি, অবিলম্বে আমাদের ৫৪টি অভিন্ন নদীর ন্যায্য হিস্যার জন্য ভারতের সাথে আলোচনার উদ্যোগ নেন। তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা বিশ্ব দরবারে তুলে ধরার আহ্বান জানান রংপুর অঞ্চলের মানুষ। আমাদের জোর দাবি আমাদের সরকারের কাছে যে এই কৃষক বাঁচাও আন্দোলন আমরা বাঁচাবো, তিস্তাকে আমরা জাগরণ করবো, গণমানুষের অধিকার আমরা ফিরিয়ে দেব। ৪৮ ঘণ্টার কর্মসূচির প্রথম রাতে লোকসঙ্গীত পরিবেশন এবং মশাল প্রজ্বলন করা হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। তিস্তা বাঁচাই আন্দোলনের সবশেষ খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। তার কাছে জানব তিস্তা পারের খবরাখবর। আমি কিন্তু এখনো মধ্যরাতেও কিন্তু রয়েছি এই তিস্তার পাড়ে কিন্তু এখনো হাজারো মানুষের ঢল। রাত জেগে কিন্তু তারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছে। এই ৪৮ ঘণ্টা কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আজকে প্রথম দিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আগামীকাল পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাবে, অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। তাদের একটাই দাবি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের সাথে মেগা প্রকল্প বাস্তবায়নও তারা চান। এই তিস্তা পাড়ের মানুষ কিন্তু নানান সমস্যার সম্মুখীন হচ্ছে এই দীর্ঘ ৫১ বছর ধরে, কিন্তু তারা আজও পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবি করতে পারেনি। তবে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের দাবি যে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি তাদের কাছে জানায়। আমি এখন এই মুহূর্তে একজনের সাথে কথা বলবো যে আসলে এই তিস্তা পাড়ে যে আপনারা রাতভর এই অবস্থান করছেন, কেন অবস্থান করছেন?
আমরা এই তিস্তা পাড়ে 2 দিন বিশেষ করে 48 ঘন্টার অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমরা আজকে রাতে এখানে অবস্থান করব। আমরা এই রাতে থাকার জন্য যা যা দরকার আমরা সে সমস্ত সরঞ্জামাদি সাথে নিয়ে আসছি, বিশেষ করে কম্বল, বালিশ আমরা সাথে নিয়ে আসছি। আমরা আগামীকাল রাত পর্যন্ত অবস্থান করব। কারণ একটাই, সেটি হলো আমাদের এই যে তিস্তা মহাপরিকল্পনা, এটি বাস্তবায়নের জন্যই এটা আমাদের দাবি। দর্শক, এবার যাব তিস্তার অন্য প্রান্তে। সেখানকার খবর জানাবেন সহকর্মী শফিল করিম শফিক। তিস্তা নদীর যে আন্দোলন, অর্থাৎ এই তিস্তার অববাহিকায় যারা ক্ষতিগ্রস্ত এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, তারাই কিন্তু এই আন্দোলনে নেমেছে। শুধু তাই নয়, এখানে যদি আপনাকে দেখাই যে এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান দুদু এবং রংপুর বিভাগীয় যে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ রংপুর 3 আসনে যিনি দুইবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন রিতা রহমান, তিনিও কিন্তু এই প্রোগ্রামে দেখা গিয়েছিল। এখন কিন্তু যারা এই তিস্তার পানি ন্যায্য হিস্সা আদায়ের জন্য তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের জন্য দাবি নিয়ে এই 48 ঘন্টা দাবির জন্য কর্মসূচি পালন করছে এবং তারা কিন্তু যদিও কর্মসূচি আছে, রাতেও কিন্তু এই ঘরগুলো যদি আপনাকে দেখাই, এই ঘরগুলোনে কিন্তু তারা থাকবে এমন তথ্যই কিন্তু আমাদের কাছে আছে। আরেকটি বিষয় বলি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও উনি প্রয়োজনের তাগিদে রাজনৈতিক কাজের কারণে এই স্থান ত্যাগ করেছেন। আগামী নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে নিশ্চয়তা দিয়ে ভোট কারচুপিতে প্রিজাইডিং অফিসারদের কোনো ভূমিকা থাকবে না বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এবার নির্বাচনে কেউ বাড়তি কোনো সুবিধা পাবে না বলেও জানান তিনি। সোমবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এবার কোনো প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার কারো কোনো থাকবে না, ইলেকশন একেবারে ফেয়ার হবে এবং নিরাপদ ইলেকশন। এবার কারো কোনো ওই ধরনের সুবিধা কিন্তু পাবে না। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা ততই বাড়তে থাকবে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে তারাই ষড়যন্ত্রের পেছনে টাকা খরচ করবে। গণ অভ্যুত্থানে আহত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, রাজনীতিবিদদের হাত ধরে রাষ্ট্র সংস্কার সম্ভব। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে। 24-এর গণ আন্দোলন চলাকালে আহত ফটো সাংবাদিক ও তাদের পরিবার নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মুখীন যুদ্ধের মতো ফটোগ্রাফাররা এসব কাজে অগ্রসর হয়। এতে দলটির সিনিয়র নেতারা বলেন, আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নেই, তারা মূলত ভারতের বিজেপি দলের শাখা হিসেবে কাজ করছে। জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার ছাড়া জাতি অন্য কিছু মেনে নেবে না বলেও মন্তব্য করেন তারা। বিএনপি গণমানুষের দল, বিএনপি জনগণের দল এবং বিএনপির পক্ষেই এই বিচারগুলো করা সম্ভব। সিন্ডিকেটরা যারা কাজ করছে, সেই সিন্ডিকেটরা ওত পেতে বসে আছে, এরা সবাই ধরা ছোঁয়ার বাইরে। এইটা কেন এই সরকার ভাঙতে পারছে না? এটা তো আন্দোলনের সরকার। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার সফল করতে হলে দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে, তা না হলে ষড়যন্ত্র বাড়তেই থাকবে। মানুষের কোনো উপকার হবে না, ওগুলো যেমন আমাদের করতে হবে, একই সাথে আমাদের সাধারণ মানুষের দেশের বৃহৎ জনগোষ্ঠী মৌলিক সমস্যার সমাধানগুলো আমাদেরকে করতে হবে। সংস্কার বলতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এই বিষয়গুলো কি বুঝি। বৈষম্য মুক্ত দেশ গড়তে রাজনৈতিক ও ভোটাধিকার নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। জুলাই আগস্টের কয়েক সপ্তাহের হত্যাকাণ্ডই প্রমাণ করে গেল 15 বছর আওয়ামী লীগ কি পরিমাণ নৃশংসতা চালিয়েছে বলেন তারেক রহমান।
বিগত 15 বছর ক্ষমতাকে ধরে রেখেছিল। সেই সময় মানুষের অধিকার ছিল না বলেও একই সাথে আমরা দেখেছি রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে গিয়েছিল। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে নাগরিকের সব তথ্য আর দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের চাহিদাপত্র অনুযায়ী তথ্য সঠিক কিনা সেটি জানাবে নির্বাচন কমিশন। তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। যে কোনো প্রতিষ্ঠান পরিদর্শন ও তদন্ত করতে শক্তিশালী কমিটি গঠনের কথাও জানান হুমায়ুন কবির। ওনারা যখন এই দুইটা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করত। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো, অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। চূড়ান্ত না হলেও নতুন দলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে তিনি বলেন, এ সপ্তাহের শেষে এ বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সেই বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই স্লোগানে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন ছাত্র সংগঠন, যার নেতৃত্বে থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের ও আবু বাকের মজুমদারের নেতৃত্বাধীন ছাত্র প্রতিনিধিরা। SU সেলিমের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখ সারিতে থাকা সংগঠকদের নেতৃত্বে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার ও আব্দুল কাদের নতুন ছাত্র সংগঠনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। হাজার শহীদের রক্তের বিনিময়ে নির্মিত নতুন বাংলাদেশ আমাদেরকে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি জানান দেয়। অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র সমাজ এই নতুন ধারার ছাত্র রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। নতুন সংগঠনে যারা যোগ দেবেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সরে আসবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আলোচিত নতুন রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান তারা। এই ছাত্র সংগঠনের ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থীদের রায় দিয়েছে সেই রায়। আমাদের এখানে ইন্টারনাল কাউন্সিলিং এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং আপনারা খুব দ্রুত দেখতে পারবেন যে আমাদের মধ্যে এই লেজুর ভিত্তি আছে কিনা। বাংলাদেশের প্রত্যেকটি স্টুডেন্টরাই আমরা আশা করব যে ছাত্র রাজনীতি নতুন করে প্রতিষ্ঠিত করবে এবং নতুন নতুন ছাত্র সংগঠন গড়ে তুলবে। এটাই তেমনই একটি উদ্যোগ। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় নতুন ছাত্র সংগঠনের কার্যক্রম মঙ্গলবার সকাল থেকে একযোগে শুরু হবে বলেও জানান বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রসেনানীরা। সকল ছাত্র জনতা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে 9 দফার ব্যাপারে। SU সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহ 3 দাবিতে সোমবার শাহবাগে সড়ক অবরোধ করে গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবার। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। মনিরুল ইসলামের সহায়তায় জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। জীবন ঝুঁকি জেনেও বৈষম্যের প্রতিবাদে রাস্তায় নেমেছিল লাখো ছাত্র জনতা। এদের মধ্যে আহতের সংখ্যাও কম নয়। এবার তারাই নতুন করে নেমেছে রাজপথে। সোমবার বেলা 3টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহতের স্বজনরা শাহবাগ মোড় অবরোধ করে। পুনর্বাসন আর ক্ষতিপূরণ সহ নানাবিধ দাবিতে ক্ষোভে ফেটে পড়েন তারা। আমরা যারা আহত হয়েছি সেই ক্ষতিগ্রস্ত শহীদ ভাইদের এবং যারা আহত হয়েছে আহত ভাইদের
এককালীন অনুদান বাড়ানো সহ কর্মে অক্ষমদের মাসিক ভাতা বাড়িয়ে ২০ এবং কর্মক্ষমদের জন্য ১৫,০০০ টাকা দাবি জানান তারা। পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিতের দাবিও জানান আন্দোলনকারীরা। সবাই আমরা একই ক্যাটাগরি বাদ লাগবে না, আমরা সবাই তো জীবন দেওয়ার জন্য যুদ্ধে নেমেছি। আজকে দেখেন আমারে কোন ক্যাটাগরি দিবেন, আমার এই ছবিটা দেখেন, আমাকে কোন ক্যাটাগরি দিবেন আপনারা? রাস্তা থেকে আন্দোলন করেছে, তাদেরকে আবার নতুন করে ক্যাটাগরি দিতে হবে। এই ক্যাটাগরি আমরা মানি না। আমরা যারা আহত হয়েছি আমরা এই ক্যাটাগরি বন্ধ করতে চাই। বাংলা কথা লেখা, আমাদেরকে চিকিৎসা দান করেন, আমাদেরকে দুটা ক্যাটাগরিতে রাখেন, আমাদেরকে জাতীয় স্বীকৃতি দান করেন, ডিজিটাল আইনের আওতায়। এছাড়া আমরা কিছু চাচ্ছি না। আহত ও তাদের পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন এবং জরুরি হটলাইনের কথাও বলেন তারা। অবরোধে যান চলাচল বন্ধ হয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের বিভিন্ন গণমাধ্যম জুলাই বিপ্লবকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে, তাই আন্দোলনের সময়কার ডকুমেন্টারিগুলো দেশটির মিডিয়ার জন্য চপেটাঘাত বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে একথা বলেন তিনি। জুলাই আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েরা অগ্রগামী ছিল বলেও উল্লেখ করেন প্রেস সচিব। বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখা। সব জায়গায় যেটা আন্দোলনের একটা খুব বড় জিনিস ছিল, মেয়েরা সামনে আসছে, তারা কিন্তু বুলেটটাকে সামনে নিচ্ছে। রাজস্ব বাড়াতে নতুন করদাতা খুঁজে বের করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। আর রোজার মাসে সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচির কথা জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেছেন, সরকারের নেয়া এ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে ডিসিদের পরামর্শ দেয়া হয়েছে। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ৩ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে দ্বিতীয় দিনের প্রথম সেশনে জেলা প্রশাসকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন উপদেষ্টারা। ব্যবসায়ী ও পেশাজীবীদের ট্যাক্স প্রদানে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, মানুষের ক্ষমতায়ন ও গ্রামীণ শিল্পের সম্প্রসারণে উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা অনেক আর্ন করে, তখন এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে। ওরা আমরা দেখেছি আর্ন করে, কিন্তু ওরা তো ডিসির তো ওই টার্মস অফ রেফারেন্স না, ওখানে ট্যাক্স দেয়। ডিসির আইডেন্টিফাই করতে পারে, একটা বড় ডিটেলস শপে দেখেন না, যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলি আছে, সেগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোধহয় ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান। এছাড়া আসন্ন রমজানের সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচির কথা জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, এর আওতায় ৩০ টাকা কেজি দরে ১৫ কেজি করে চাল পাবে প্রায় ৫০ লাখ পরিবার। ৩০ কেজি করে পাবে, ১৫ টাকা কেজি করে চালটা পাবে, ২ মাস পাবে আপনার ৫০ লক্ষ পরিবার সারা দেশে। এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকার জেলা প্রশাসকদের ভালোভাবে ব্যবহার করবেন। আমি আশা করব, আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, ভালো ফল পাবো। এদিকে চলতি সপ্তাহেই জুলাই নীতিমালা এবং জুলাই অধিদপ্তর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে। জুলাই অভ্যুত্থানে নিহতদের জুলাই যোদ্ধা হিসাবে ঘোষণা দেওয়ার কথা জানান এই উপদেষ্টা। অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কোনো কিছুতেই স্বাভাবিক হচ্ছে না সয়াবিন তেলের বাজার। দোকানে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। যে সমস্ত দোকানে আছে তা কিনতে গেলেও জুড়ে দেয়া হচ্ছে নানা শর্ত। এ সুযোগে চড়া দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেলও। এ অবস্থায় ভোজ্য তেলের সংকট সমাধানে সরিষা, সূর্যমুখী সহ অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষিবিদরা। আরও জানাচ্ছেন উষা ফেরদাউস।
গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ৩ মাসে চট্টগ্রাম বন্দর থেকে অপরিশোধিত তেল খালাস হয়েছে 2,32,000 টন, যা গত বছরের একই সময়ের চেয়ে 69% বেশি। এরপরও সয়াবিনের এই সংকট কেন, প্রশ্ন ক্রেতার। সংকট দেখাইতেছে বাজারে কোনো তেল নাই, আর তেলের দামও যে জানতে পারে হাইতে বাড়াই নিতে আছে। তেলের সাথে যে পোলার চালগুলা নিতে বাধ্য করে কাস্টমারকে। কাস্টমসের তথ্য অনুযায়ী 2024 সালের ডিসেম্বর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের আমদানি প্রায় 35% বেড়েছে। ঋণপত্র বেড়েছে একই হারে। শুধু তাই নয়, বিশ্ব বাজারেও পণ্যটির মূল্য স্থিতিশীল। ফ্রেশ কোম্পানি কালকে এসে করলো কি আমাদেরকে আটা দিল, লবণ দিল, চিনি দিল, সরিষার তেলের সাথে ধরাইলো, আর সে 5 লিটার তেল দাম নিছে 842 টাকা। খোলা সয়াবিন তেল বর্তমানে 194 টাকা কিনা। দেশের সরিষা, তিল ও সূর্যমুখী থেকে প্রাপ্ত ভোজ্য তেল উৎপাদনের পরিমাণ মাত্র 3 লাখ টন। উচ্চ ফলনশীল জাত, মানসম্মত বীজ ব্যবহার, উন্নত পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ভোজ্য তেলের উৎপাদন বাড়ানো সম্ভব। সূর্যমুখীর যে সিডের হচ্ছে প্রায় 50% হচ্ছে তেল পাওয়া যায়। দেশের যে কৃষকরা আছে তাদেরকে যদি আমরা আরো বেশি গাইডলাইন দিতে পারি তাহলে এটা অনেকটাই কভার করতে পারবো। পতিত জমি ব্যবহার সহ দেশে তেল বীজের উৎপাদন বাড়িয়ে কমানো যাবে আমদানি, বলছেন কৃষিবিদরা। সরিষা, সয়াবিন, সূর্যমুখী, তিসি যাই বলেন, সবগুলোর ভালো ভালো ভ্যারাইটি, আরো হাই ইল্ডিং ভ্যারাইটি ডেভেলপ করতে হবে। স্বাস্থ্যের জন্য তো সরিষার থেকে সয়াবিন বেশি ক্ষতিকর, তাই সুতরাং মানুষকে বুঝাইতে হবে। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 23 থেকে 24 লাখ টন। রমজানে চাহিদা বেশি, 1,80,000 থেকে 3 লাখ টন পর্যন্ত। ক্রাইসিসটা সৃষ্টি হলো, দাম বাড়ানো, এইটার জন্য গভর্নমেন্টকে আগে থেকে মনিটর করা দরকার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার বইমেলার মোহনায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমজমাট হচ্ছে অমর 21শে বইমেলা। তবে ছুটির দিনের তুলনায় কর্মদিবসে উপস্থিতি কিছুটা কম। গতানুগতিক গল্প, কবিতা তো আছেই, ভিন্ন আঙ্গিকের নতুন বিষয়বস্তু নিয়েও মেলায় আসছে অনেক বই। আবরার ফাহাদ সহ জুলাই গণ অভ্যুত্থানের গল্পভিত্তিক বইয়ের সংখ্যাও কম নয়। মনিরুল ইসলামের প্রতিবেদন। ক্ষমতার ডাস্টার দিয়ে মোছা যায় না রক্তের দাগ, তারই জলজান্ত উদাহরণ আবরার ফাহাদ, যিনি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা। ইতিহাসের অকুতোভয় এই নায়ককে নিয়ে বই লিখেছেন তরুণ লেখক ফারজানা ববি চুমকি। বইয়ের নাম চেতনায় আবরার ফাহাদ। ফিকশন, গল্প, উপন্যাসের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ কোনো একটা সত্য ঘটনাকে লিপিবদ্ধ করে রাখা, যেন পরবর্তী প্রজন্মগুলা এই ইতিহাসটা দেখতে পারে। সোমবার বিকেলে বইমেলা প্রাঙ্গণে বইটির মোড়ক উন্মোচন করেন আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ। আদরের ছেলেকে নিয়ে লেখা বই দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। বলেন, বইটিতে উঠে এসেছে ফ্যাসিস্ট দুঃশাসনের খণ্ডচিত্র। তাকে কিভাবে হত্যা করা হয়েছিল, তারপর হলে কিভাবে নির্যাতন করা হতো, ছাত্রদের উপর কি নির্যাতন করা হতো, এটা বইয়ের ভিতরে সমস্ত কিছু ফুটে উঠেছে। সবাইকে এই বইটা পড়া উচিত। বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে কেবল সামাজিক দায়বদ্ধতা থেকেই আবরার ফাহাদের উপর লেখা বইটি প্রকাশ করেন মহাখালের প্রকাশক। সামাজিক দায়বদ্ধতা থেকে বইটা আমি করেছি এবং আমি মনে করি যে চেতনায় আবরার ফাহাদ এই বইটা প্রকাশ করা আমার শুধু সামাজিক দায়বদ্ধতাই নয়, এটা এখানে আমার একটা ইমানি দায়িত্ব রয়েছে। কর্মদিবসে মেলায় জনস্রোত কিছুটা কম থাকে। যারা এসেছেন তারা স্বচ্ছন্দে ঘুরে বেরিয়েছেন, কিনেছেন পছন্দের বই। পরিবেশ খুব ভালো লাগতেছে আর শান্তশিষ্ট। আবরার ফাহাদ শুধু একজন মানুষ শুধু নয়, সে একটা প্রতীক। আরো সৃজনশীল বই প্রকাশক এবং পাঠক আরো বই কিনুক। বিভিন্ন স্টলে দেখা গেল কবিদের আড্ডা, খোঁজ গল্পে দারুণ সময় পার করছেন তারা। থেকে যাওয়া কথাটাই যখন তাণ্ডব চালায় পাজর জুড়ে, সেটাই মূলত নিঃশব্দের আন্দোলন। কদম বর্ষার ফুল, কিন্তু আমি বসন্ত কদম ফুটাতে পারি, তার প্রমাণ আমার হাতেই আছে। মেলার বাকি সময়টাতেও পাঠক দর্শনার্থীর উপস্থিতি অব্যাহত থাকবে বলে আশা জানান প্রকাশকরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ফেনীতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। নির্মাণ শ্রমিক বহনকারী একটি পিকআপ ফেনীর উদ্দেশ্যে যাওয়ার পথে দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। 5 জন নিহতের পাশাপাশি দুর্ঘটনায় 10 জন আহত হয়। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
রাজধানীসহ সারা দেশে চাঁদাবাজি ও মব সহিংসতা কমেছে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। সোমবার ঢাকা সেনানিবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। অপারেশন ডেভিল হান্ট প্রসঙ্গে বলেন, সমন্বিত প্রচেষ্টায় সবকিছুই নিয়ন্ত্রণে আসছে। বান্দরবানের লামায় ২২ জন রাবার কর্মী অপহরণের ঘটনায় উদ্ধার অভিযান চলমান আছে বলেও জানান তিনি। কুকি চীন প্রতিরোধে সেনাবাহিনী জিরো টলারেন্সে রয়েছে। সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের ৬২টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, বিভিন্ন সংস্থা, গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিকভাবে সক্রিয় দায়িত্ব পালন করে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মাদের রেখে সংস্কার সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা আর সংস্কারের জন্য নির্বাচিত সরকার জরুরি। সোমবার বিকেলে বাড্ডা থানা বিএনপির কর্মশালায় দলে অনুপ্রবেশকারী ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান আমিনুল হক। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাষ্ট্র কাঠামো মেরামতে দল ঘোষিত ৩১ দফার রূপরেখা নিয়ে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বাড্ডা থানা বিএনপি। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আওয়ামী লীগ সরকারের নিপীড়ন, নির্যাতন ও লুটপাটের চিত্র তুলে ধরেন। অভিযোগ করেন, স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনো রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে। বাংলাদেশে এখনো পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই। এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, বিভিন্ন সিন্ডিকেটের জায়গায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের গত ১৭ বছরের স্বৈরাচারের প্রেতাত্মারা বসে আছে। নির্বাচিত সরকার ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পরিপূর্ণ সংস্কার করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে যখন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে, ঠিক তখনই বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশকে আমরা পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করতে পারব। বাংলাদেশে মানুষের যে প্রত্যাশা, যে চাহিদা, যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, সেগুলো পরিপূর্ণভাবে আমরা পূরণ করতে পারব। দলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি নেতা আমিনুল হক। বিএনপিতে কোনো অনুপ্রবেশকারীর, কোনো আওয়ামী লীগের, কোনো নব্য বিএনপির কোনো স্থান নাই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মানুষ নামাজমুখী হলে সমাজে অপরাধ প্রবণতা কমে যায় বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে বদ্ধপরিকর। সোমবার সকালে কক্সবাজারের পেকুয়ায় বারবাকিয়া বাজারে নবনির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন শেষে একথা বলেন তিনি। মডেল মসজিদের মাধ্যমে দেশে ইসলামী আবহ সৃষ্টি হচ্ছে জানিয়ে এর মাধ্যমে দেশে ধর্ম পালনের ঐতিহ্য এবং মানুষের নৈতিকতার উজ্জীবন ঘটবে বলেও আশা জানান উপদেষ্টা। মসজিদের মাধ্যমে ইসলামিক সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ, ভ্রাতৃত্বে একটা আবহ তৈরি হবে এবং মানুষ নামাজমুখী হবে। তো মানুষ যখন নামাজমুখী হয়, সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। এতে করে আমাদের মধ্যে যে ঐতিহ্য, ধর্ম পালন করার যে ঐতিহ্য, এটাকে আমরা আরো বেগবান করতে পারবো। এবারে দেশের বাইরের খবর। মিশরের রাজধানী কায়রোতে একটি ভবন ধসে 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। এদিকে গত এক সপ্তাহে সৌদিতে অভিযান চালিয়ে প্রায় 22,000 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবের বৈঠক করতে পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সহ একজন জ্যেষ্ঠ উপদেষ্টাকে পাঠিয়েছেন ভ্লাদিমির পুতিন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। মিশরের রাজধানী কায়রোর কেরদাসা এলাকায় একটি ভবন ধসে অন্তত 10 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 8 জন। গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণের কারণে সোমবার ভবন ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক আল আখবার। এছাড়া ভবন ধসের নিচে আরও কয়েকজন আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের কঠোর অভিযান চালাচ্ছে সৌদি আরব সরকার। গত এক সপ্তাহে সৌদি জুড়ে বিচ্ছিন্ন অভিযান চালিয়ে 22,000-এরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের মধ্যে 10,822 জন অবৈধ প্রবাসীকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ইংরেজি দৈনিক গলফ নিউজের তথ্যমতে গ্রেফতারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় 13,799 জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে 5,594 জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে রয়েছে 3,270 জনের বিরুদ্ধে। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে রিয়াদ যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ এবং ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের প্রধান লক্ষ্য হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ও ওয়াশিংটন মস্কো দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনের কাছে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে টস জিতে ব্যাট করতে নেমে 38 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 202 রান তোলে টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ 44 রান করেন মেহেদি মিরাজ। এছাড়া সৌম্য 35 ও তানজিম সাকিব করেন 30 রান। পাকিস্তানের হয়ে উসামা মির নেন 4টি উইকেট। এছাড়া 2টি উইকেট নেন মুবাশশির খান। জবাবে খেলতে নেমে 34 ওভার 5 বলে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান শাহিন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো। তিস্তা বাঁচানোর স্লোগানে উত্তাল উত্তর জনপদ। পানির ন্যায্য হিস্সা দেয়া সহ ভারতকে দাদাগিরি বন্ধের আহ্বান ফখরুলের। এবারের নির্বাচনে কেউ বাড়তি সুবিধা পাবে না ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার। ভোট বিলম্বিত হলে ষড়যন্ত্র বাড়বে বললেন তারেক। এ সপ্তাহে নতুন দলের দায়িত্ব নেয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন উপদেষ্টা নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে আত্মপ্রকাশ হচ্ছে নতুন সংগঠনের। এবং রমজান ঘিরে সুলভ মূল্যে চাল বিতরণ করবে সরকার। রাজস্ব বাড়াতে নতুন করদাতা খুঁজে বের করতে ডিসিদের নির্দেশ। এই ছিল মোহনা সংবাদে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।